শুভ সন্ধ্যা। শিল্প সংস্কৃতি কৃষ্টি একটা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে ধ্বংস করে দিতে হলে তার শিল্প ও সংস্কৃতিকে ধ্বংস করে দিতে হয়, শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিতে হয়। বাংলাদেশ নামে মাত্র স্বাধীন হয়েছে। আমরা 1971 সালে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে, প্রায় 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশের পতাকা পাল্টিয়েছি। আমি বলি, দেশ স্বাধীন হয়নি, আমরা শুধু প্রভুর হাত বদল করেছি। পতাকা পাল্টালেই একটা দেশ স্বাধীন হয় না, যদি না সে দেশের মানুষের মৌলিক অধিকারগুলো খর্ব হয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে সেই জাতিকে কখনো একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে আখ্যায়িত করা যায় না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এফডিসি, ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশের চিত্র নির্মাতাদের একটি আবাসস্থল, কর্মস্থল, গবেষণার স্থল, শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার সবচেয়ে বড় প্রতিষ্ঠান। কিন্তু আজ সে প্রতিষ্ঠানটি একটি পতিতালয়ে পরিণত হয়েছে, একটা ব্যবসাখানায় পরিণত হয়েছে। কতিপয় অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বর্বর, কালো টাকার এবং পেশিশক্তির হাতে যেমন করে পুরো জাতি বাংলাদেশ যেমন জিম্মি হয়ে গেছে, ঠিক তেমনি করে এফডিসিও কতিপয় অশিক্ষিত বর্বর মূর্খদের কবলে পড়ে পতিতালয়ে পরিণত হয়েছে, নোংরা রাজনীতির আখড়াখানায় পরিণত হয়েছে। আমি কিছুক্ষণ আগে ইউটিউবে একটি ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছি। যখন একটা জাতি ধ্বংসের দিকে চলে যেতে চায়, সেই জাতির মধ্যে প্রতিটি জাতিতেই কিছু কিছু বিবেকবান মানুষ জন্ম নেয় এবং তাদের বিবেক দ্বারা তারা তাড়িত হয়। তখন তারা সেই সমাজকে, ঘুণে ধরা সমাজকে, ক্ষয়িষ্ণু সমাজকে ধরে রাখার জন্যে শিল্প সংস্কৃতিকে, শিক্ষা ব্যবস্থাকে, রাষ্ট্রীয় কাঠামোকে, সরকার ব্যবস্থাকে ধরে রাখার জন্যে, আঁকড়িয়ে রাখার জন্যে, বুকে জড়িয়ে রাখার জন্যে নিজেদের জীবন দিয়ে হলেও রক্ষা করতে এগিয়ে আসে। আমি খুব খুশি হয়েছি, আমার অত্যন্ত স্নেহধন্য ছোট ভাই, আমার নাতি আমাকে দাদা বলে সম্বোধন করেন। যদিও গত 1 বছর থেকে তার নামে কিছু কিছু মিথ্যা প্রপাগান্ডা হয়েছে, আমার সাথে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। সে চক্রান্তের শিকার, ডাকসুর, জিএস, আমি এখন প্রাক্তন জিএস বলবো কিনা আমি জানি না। এর মধ্যে আমি শুনেছি ওদের মেয়াদ শেষ হয়ে গেছে। ভিপি নূর এখনও ভিপি আছে কিনা, নাকি প্রাক্তন ভিপি বলবো, আই এম নট শিওর। তো ভিপি নূর এই ব্যাপারে সে এখনও কোনো বক্তব্য রেখেছে বলে আমি দেখিনি।
কিন্তু জিএস অথবা প্রাক্তন জিএস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, প্রাক্তন সাধারণ সম্পাদক, এটা প্রাক্তন। বলেন তো আমি কার কথা বলছি? চক্রান্তের শিকার হয়ে সে ক্ষমতাচ্যুত হয়েছে। ছাত্রলীগ থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বহিষ্কৃত হয়েছেন। আমার অত্যন্ত প্রিয়, আমি তাকে অনেক আদর করি, বকা দেই, অনেক বকাও দেই, অনেক আদরও করি, অনুপ্রেরণাও যোগাই। ও কিছু কিছু দুষ্কৃতিকারী যারা খারাপ ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের প্রাক্তন কিছু নেতাদের দ্বারা মিসগাইডেড হয়ে কিছু কিছু কাজ করেছে, কিছু কিছু বক্তব্য রেখেছে, কিছু কিছু অ্যাকশানে গিয়েছিল, বাট আমি তাকে কন্ট্রোল করেছি। তাকে আমি বলেছি, তোমাকে আমি জিএস বানাবো ডাকসুর, আর আমার নাতি, আমার প্রিয় বিপ্লবী নেতা, যিনি এখন একাই একটি দল তৈরি করতে সক্ষম, ভিপি নূরকে ভিপি বানাবো। এ ব্যাপারে আমি তাদের সাথে একটা দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকেও একটি সমঝোতা এসেছিলাম। তো যাই হোক, সেটা অন্য কথা। আমি গোলাম রাব্বানির কথা বলছি। তিনি চিত্রজগতের এই দুরবস্থা দেখে, কামড়াকামড়ি দেখে, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নায়ক নায়িকাদের মানে নোংরা রাজনীতি, রাজনীতি এটা বলা ঠিক হবে না, এটাকে পলিটিক্স বলতে হবে, নোংরামির অবস্থা আমাদের শিল্প জগৎকে, সংস্কৃতি জগৎকে, চিত্র জগৎকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। কেউ কাউকে টলারেট করতে পারে না। মুই কি হনুরে, আরে বাবা, এক একজন সুপার হিরো, মেগা হিরো বনে গেছে। আমাদের নাট্য জগতে একটা অনেক বড় আশার ক্ষেত্র তৈরি হয়েছিল। নাট্যাচার্য সেলিম ভাই মারা যাওয়ার পর নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের উপর অনেক ভরসা ছিল, কিন্তু তিনি আওয়ামী রাজাকার, দলবাজি করতে গিয়ে তিনি নষ্ট হয়ে গেছেন। আসাদুজ্জামান নূর আমাকে হতাশ করেছে। নূর ভাই, আপনি সাংস্কৃতিক মন্ত্রী হওয়ার পর সাংস্কৃতিক জগতে কোনো অবদান রাখেননি। আপনি একটা অথর্ব মন্ত্রী ছিলেন। আই হেট ইউ রাবিশ। অভিনেতা হিসাবে ভালো করেছেন, কিন্তু মন্ত্রী হিসাবে একেবারে -0। আমি জানি না এখন সাংস্কৃতিক মন্ত্রী কে। আমি মাননীয় সাংস্কৃতিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এফডিসির দিকে দৃষ্টি দিন। মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার প্রিয় হাঁসু আপাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। বেশি ভালোবাসি বলেই, বেশি শ্রদ্ধা করি বলেই তার কাছে অনেক আশা, পুরো জাতির আশা। তাই তাকে অনেক সময় আমি শব্দবোমা মারি। আমার অনেক সিনিয়র, অনেক নেতা, এই দেশের যিনি মহান স্বাধীনতার মূল স্থপতি, দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন 1971, সিরাজুল আলম খান দাদাকেও আমি শব্দবোমা মেরেছি। আমার নেতা জনাব আসম আব্দুর রবকেও আমি 2 সপ্তাহ আগেও শব্দবোমা মেরেছি। এবং তারা বলেন যে দাদা, তোমার এই শব্দবোমা, এগুলো কোনো আমাদের জন্য গালি নয়, এগুলো হলো আমাদের জন্য আশীর্বাদ, পথ নির্দেশনা। সেই অধিকার নিয়েই আমার প্রিয় হাঁসু আপাকেও আমি কখনো কখনো শব্দবোমা মারি। পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। কিছু কিছু অসভ্য লোকজন যখন মাসি ধরে গালাগালি করে, আমার মরা মা 47 বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন।
আমার মাকে আমি অনেক ভালোবাসি। মায়ের ইজ্জত বাঁচাবার জন্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ সারা দিন, গত রাতেও ভাঙা মেরুদণ্ডের ব্যথায় অনেক কষ্ট। সত্যি আমি শুইতে পারি না পিঠ দিয়ে বিছনায়। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ছিল ক্যান্সার স্পেশালিস্টের কাছে, তাই অর্থোপেডির কাছে যেতে পারিনি। আগামী দিন যেতে হবে, গেলেই ইঞ্জেকশন দেয়, তখন খুব ব্যথা, তারপরে থেরাপি নিতে হয়, অনেক কষ্ট, বিরক্তিকর। কিন্তু আমরা কি স্বাধীন হয়েছি? আদৌ কি এদের স্বাধীন হয়েছে, নাকি আমরা প্রভুর হাত বদল করেছি? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, প্রিয় হাসু আপা, মাননীয় প্রধানমন্ত্রী, এফডিসিতে কী হচ্ছে আপনি একটু খবর নিয়ে দেখবেন। ওখানে কাকে ডাইরেক্টর জেনারেল বানিয়ে রেখেছেন? এটা যেহেতু একটা কর্পোরেশন, আপনি একজন ভালো মানুষকে, সৎ মানুষকে সেখানে দায়িত্ব দিন। আর্মির রিটায়ার্ড অফিসারকে সেখানে দায়িত্ব দিন, অথবা আর্মিতে চাকরিরত আছে এমন কোনো ব্রিগেডিয়ার জেনারেলকে ডাইরেক্টর জেনারেল করে সেখানে দায়িত্ব দেওয়ার জন্য আমি আপনাকে করজোড়ে অনুরোধ করছি। এফডিসি একটা ব্যবসাখানা হয়ে গেছে, একটা পতিতালয় হয়ে গেছে। যার খুশি তাকে নিয়ে একটা শিল্পীদের জীবন নিয়ে সেখানে খেলা চলছে। হিরো আলম আমার দত্তক পুত্র, সে একজন প্রযোজক সমিতির সদস্য, প্রযোজক হিসাবে তার বক্তব্য রাখার অধিকার আছে। কে এই জাহিদ খান? অশিক্ষিত মূর্খ বড় মানুষ, তার সাথে যোগ দিয়েছে আরেক অশিক্ষিত ছোট লোক বর্বর, যাকে আমি জল্লা চোরা বলেছি, খেপে গেছে। সে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে তুই তো সার্টিফিকেটদারি মূর্খ ছোট লোক, কত কথা। সাইনিং মানি দিয়েছিস 50,000 টাকা। আমি শুনলে তখনই হিরো আলমকে বলতাম 1 লক্ষ টাকার নিচে কোনো সাইনিং মানি নেবে না তুমি। তারপরেও এই ছেলের সরলতা নিয়ে ব্যবসা করতে চেয়েছিস। তুই জলিল, তুই হলি ব্যবসায়ী, তুই জল্লা চোর। শ্রমিকের রক্ত শোষণ করে 1টা থেকে 10টা গার্মেন্টসের মালিক হয়েছিস। আমাকে শিখাস? শেফুদাকে, দাদাকে শিখাইতে আসো? হ্যাঁ, তোমাকে আমি কালকে বলেছিলাম না, পরশু দিন মনে হয় না, তোমার কান্নাকাটি দেখে তোমাকে আমি সরি বলেছি। সরি বললে কারো ইজ্জত কমে না, বই বাড়ে। ওই আরেক মালেক আফসারি নামক ছোট লোক বলেছে তোমার নাকি অনেক টাকা দেখে আমি নাকি তোমাকে বুকে টেনে নিয়েছি। নো, একজন শিল্পী হিসাবে আমি হলিউডে অভিনয় করেছি, বলিউডে অভিনয় করেছি, এখনও আমি অস্ট্রিয়াতে 3টা থিয়েটারে অভিনয় করি। অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইটালি, এই সব দেশের, ইংল্যান্ডের ছবিতে অভিনয় করেছি। এখনও অনেক সিরিজে আমি অভিনয় করছি। করোনা ভাইরাসের কারণে আমাদের শুটিং বন্ধ আছে। কথা বোঝা গেছে? হেলেন মিরেনের নাম তো তোমার দাদাও, তুমি তো দূরের কথা, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নামও শুনে নাই, ঠিক আছে না? উইলিয়াম ফ্যারেলের নাম শুনেছ? ঐশ্বর্যা রায়ের নাম শুনেছ? তার সাথে অভিনয় করার তুমি তো আরও 10 বার জন্ম নিলে পারবে। কারণ জহর আমাকে বোম্বেতে গিয়ে অভিনয় করার জন্য, তার ছবিতে অভিনয় করার জন্য আমাকে অনুনয় বিনয় করেছেন, রিকোয়েস্ট করেছেন। ওকে? এবং ঋষি কাপুর স্বয়ং আমাকে হলিউডে গিয়ে অভিনয় করার জন্য অনুনয় বিনয় করেছেন, অনুরোধ করেছেন। বাট আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে, আই হ্যাভ লট অফ থিংস টু ডু। আমি প্রেম ধর্মের প্রবর্তক মানে নবী, একটা নতুন ধর্ম, মানব ধর্ম প্রতিষ্ঠা করেছি, যেই ধর্মের অনুসারী পৃথিবীর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন পিপল। আর তুই তাবলিগ করিস, ফকিন্নি গরিব। তাবলিগ তো এটা তোর বেদাত। তোর মা বাবা ছিল মূর্খ, তুইও মূর্খ হয়েছিস। তাবলিগ করিস না। তাবলিগ করা
গুনাহ, ওকে, বেদাত। যারা তাবলিগ করে তারা মুসলমান নয়, এবং ওয়াহাবিরাও মুসলমান নয়। ইসলাম শেখাচ্ছে আমাকে? হ্যাঁ, মূর্খ, অশিক্ষিত ছোট লোক, গরিব। লেখাপড়া কর। লেখাপড়া করা অর্থ ওই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সার্টিফিকেট নয়, অনেক ডক্টরেট করেও মানুষ হতে পারেনি অনেকেই। ডক্টর ইউনুসের মতো অথর্ব দেখো না, দেশে যায় না, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। কী করে পেয়েছে তা আমি জানি, ওকে? এই ডক্টর ইউনুসকে আমি স্বনির্ভরে ট্রেনিং দিয়েছি আজ থেকে 45 বছর আগে। কথা বোঝা গেছে? অশিক্ষিত মূর্খ ছোট লোকেরা। মালেক আফসারি, যাক, ঠেঁড়া মালিককে বেশি কিছু কমো না, বেচারা গরিব মানুষ, এক চোখ নাই, বুঝো না, এক চোখ নাই। যাক, দুষ্টমি করি না। হ্যাঁ, ঠেঁড়া মালিককা, আজকে বিকালে একটা লাইভ দিয়েছি। তোমাকে আমি বলেছি তুমি হিরো আলমকে নিয়ে একটা ছবি করবে, তুমি ডিরেক্টর হবে, ঠিক আছে? আমার টাকা থাকলে আমি তোমাকে 1 কোটি টাকা পাঠাইতাম। তুমি নাকি হিরো আলমের কাছে 1 কোটি টাকা চাইছো। 1 কোটি টাকার ব্যবস্থা করা হবে, সেটা আমি হিরো আলমের সাথে কথা বলবো। তুমি একটা ছবি তৈরি করো, এখন থেকেই প্লট তৈরি করো, ঠিক আছে? 1 কোটি টাকার মধ্যে একটা ছবি করে দিবে, আর তুমি বেশি নেবে না। তুমি এখন ইউটিউবিং করে করে বহুত টাকা কামাইতেছ। শেফুদাকে ইউজ করেছো, তাই না? ভাইরাল করে দিয়েছি তোমাকে। ইয়েস, এই যে তোমার নাম নিচ্ছি আমি, মালেক আফসারি, চিত্র পরিচালক। পরিচালক হিসেবে তুমি ভালো করেছো দাদা, আই থ্যাংক ইউ। আমি বলেছি না, চিত্র পরিচালক হিসাবে তুমি সার্থক। আই স্যালিউট ইউ, ঠিক আছে? অ্যাগেইন আই স্যালিউট ইউ। তুম জিও হাজারো সাল। আর অনন্ত জলিল, বেশি বকাবকি করবো না আমি, কারণ আমি একজন শিক্ষক, শিক্ষকদেরও শিক্ষক। কথা বোঝো নাই? কাজেই তুমি গরিব বলতে আমি টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, গাড়ি বাড়ি নাই, এসব বুঝাই নেই। তোমার মন ছোট। 50,000 টাকা দিয়েছ সাইনিং মানি, সেটা আবার বলেছ আমি সেটা ভিক্ষা দিয়ে দিছি, দান করে দিয়েছি। ছোট লোক কথা, এটাকে বলা হয় ছোট লোক। টাকা পয়সা থাকলেই বড় লোক হয় না। মন বড় যার, সে হলো বড় লোক, সেটা আমি, ওকে? শেবুদা, যার কথা বলেছিলাম বিকেলেও, বলেছে একজন অনেক বড় দার্শনিক, লেখক, চিন্তাবিদ, যিনি আমাকে 29 বছর থেকে চিনেন। তিনি বলেছেন আমি ফেরেশতা দেখিনি, কিন্তু শেপুদাকে দেখেছি। এ কথার অর্থ বুঝো? নেলসন ম্যান্ডেলা, না সরি, ফিডেল ক্যাস্ট্রো বাংলাদেশে আসার পর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বলেছেন আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখেছি, মুজিবকে দেখেছি। এ কথার অর্থ বুঝো তুমি? যারা শিক্ষিত মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে নিবে। মালেক আফসারিকে জিজ্ঞেস করো, সেও পারবে। তোমার থেকে সার্টিফিকেট তার অনেক কম, ঠিক আছে? বাট সে সুশিক্ষিত, স্বশিক্ষিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাব্বানি নাতি, তোমার কারণেই কিন্তু লাইভে এসেছি এখন। তুমি ব্যাপারটাকে তোমার পিঁপড়া বাহিনী দিয়ে একটু তদন্ত করো, এফডিসিতে যাও, এবং তোমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যত লীগ আছো, তোমার লীগের সবাইকে বলো মুক্তিযুদ্ধ বিষয়ক ছায়াছবি কম হয়েছে গত 48-49 বছরে। একটি সুন্দর ছায়াছবি তৈরি করা হয়েছে, আমি জানি। আমারই অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু, চিত্র পরিচালক
ফারুক হোসেন, তিনি এর আগেও 12টা ছবি করেছেন। এই ছবিটার নাম হলো কাকতাড়ুয়া। বিখ্যাত উপন্যাসিক, আমার অত্যন্ত প্রিয় সেলিনা হোসেনের লেখা উপন্যাস অবলম্বনে কাকতাড়ুয়া ছবি। এটা একটু দেখো, এগুলো খোঁজখবর নাও। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি, তুমি তোমার অবস্থান থেকেও রাব্বানি এই ব্যাপারটা দেখো। এফডিসিতে একজন শক্তিশালী ডিজি নিয়োগ দাও। আর তুমি যেহেতু টাকা চুরি করেছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এইসব কাহিনী করে টোরা, তা না হলে আমি বলতাম, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতাম তোমাকে এফডিসির ডিজি হিসাবে চাকরি দেওয়ার জন্যে। না, তুমি তো আবার নায়িকাদের সাথে সেখানে আবার কি ঘটনা ঘটাও, তোমাকে তো নাতি, তুমি মানুষ বেশি ভালো না। ওকে, আচ্ছা যাই হোক, তারপরে তুমি এই ব্যাপারে কথা বলেছো, মুখ খুলেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশের চিত্রজগতে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক এবং নাট্য আন্দোলনের কর্মীদের প্রতি আমার আহ্বান রইল, বিশেষ করে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু ভাইয়ের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনি ভাবিকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে, আরও অন্যান্যদেরকে নিয়ে নাট্য জগৎটাকে একটু চাঙ্গা করেন। আপনি তো চলে যাবেন, আমরা বুড়ো হয়ে গেছি, চলে যাব। সেলিম ভাই চলে গেছেন, হুমায়ুন ফরিদি চলে গেছেন, আরও অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমিনুর রহমান আমিনকে কাজে লাগাতে পারতেন। আমিনুর রহমান আমিনকে আপনি চিনেন, 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্য প্রতিযোগিতায় সে প্রথম হয়েছিল, হুমায়ুন ফরিদি সেকেন্ড হয়েছিল। সেলিম ভাই আমিনকে নাটকে থাকতে বলেছিলেন, কিন্তু ওই মোহাম্মদ মহাসিন সেই সময় ছিলেন ওখানে, উনি চিত্র পরিচালক ছিলেন। তিনি আমিনকে সেখান থেকেই তাঁর গাড়িতে করে ঢাকায় নিয়ে যান। তাকে নিয়ে তিনি আল্লাহ মেহেরবান ছবিতে মনে হয় নায়ক বানিয়েছে, আরও কী ছবি করেছেন। কিন্তু আমিন টিকে থাকতে পারেনি, ফ্লপ মেরেছে। কিন্তু নাটকে থাকলেই তার ভালো ছিল। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার কষ্ট হয়, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আজ প্রবাসে এসে আমি হলিউডে, বলিউডে অভিনয় করছি, জার্মান ভাষার অনেক ছবিতে, অনেক সিরিজে, নাটকে অভিনয় করছি। কিন্তু দেশে থাকাকালীন সময়ে ছোটোবেলায় শুধু স্কুল কলেজে নাটক করেছি স্টেজে। কিন্তু আমি প্রম্পটার ছিলাম, ডিরেক্টর নাটকের। হ্যাঁ, আমাদের চেড়িয়ারা স্কুলে নাটক হতো, এগুলো প্রম্পট করতাম, পরিচালনা করতাম, অভিনয়ও করেছি স্টেজে। তো যাই হোক, তো যে কথাটা বলছি, ওগুলো আসলে পরিবার থেকে শিখেছি। আমার বড় ভাই অভিনয় করতেন, আমার চাচা করতেন, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই নাটকে অভিনয় করতেন। আমাদের চেড়িয়ারা গ্রামে হাই স্কুল তৈরি হয়েছে 1916 সালে। In 1916 চেড়িয়ারা হাই স্কুল ওয়াজ এস্টাবলিশড। গুগল সার্চ করলে দেখতে পারবেন। ওকে, সেহেতু আমাদের গ্রাম 13 বাড়ি নিয়ে অনেক ছোট গ্রাম, কিন্তু ব্রিটিশ আমলে অনেক উচ্চশিক্ষার হার অনেক বেশি। তো প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আমি চাই যে যেখানে আছেন সবাই আমরা মিলেমিশে এই করোনা ভাইরাসকে যেমন করে মোকাবিলা করছি, এই শত্রুকে মোকাবিলা করছি, তদ্রূপ কুশিক্ষার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ গণ আন্দোলন করে তুলতে হবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ করছি, এফডিসির প্রতি একটু দৃষ্টি নিক্ষেপ করুন। একজন সুযোগ্য ডিজি সেখানে আপনি নিয়োগ দিন। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।